প্রিয় ছাত্রছাত্রীরা, আবার একবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমরা আলোচনা করতে চলেছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। আর আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর ইংলিশ নিয়ে। পার্ট 1 থেকে শুরু করে 7 পর্যন্ত আমরা আগেই করে নিয়েছি। আজকে আমরা আলোচনা করব পার্ট 8। তোমাদের বলে রাখি, এটাই সম্ভবত তোমাদের শেষ মডেল অ্যাক্টিভিটি টাস্ক, কেননা এখানে তোমাদের আগে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দিয়েছে সেগুলো থেকে প্রশ্ন নিয়ে নিয়ে এটাকে একটা কমপ্লিট তৈরি করেছে প্রশ্নটা, যেটা 50 নম্বরের। তো আমরা আর কোনো রকম কথা বলে সময় নষ্ট না করে আজকের আলোচনা শুরু করে দেব। এখানে দেখো লেখা দেখাচ্ছে কি, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। এই প্যাসেজটা পড়তে হবে এবং নিচে যে প্রশ্নগুলো আছে তারপরে সেটার উত্তর দিতে হবে। তো এটা তোমাদের বই থেকেই দেওয়া হয়েছে, তাই এটা পড়ে আর তোমাদের সময় নষ্ট করছি না। আমি তোমাদের সরাসরি প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথমেই দেখো, প্রথম প্রশ্নটা আমরা দেখে নেই। হোয়াট হ্যাপেন্ড অ্যাজ জন লে ফাস্ট অ্যাসলিপ? জন ঘুমিয়ে পড়ার ফলে কি ঘটেছিল? অ্যান্সারটা লিখে দেবে। ওয়ান কোয়াইট আফটারনুন, হোয়াইল জন লেট ফাস্ট অ্যাসলিপ, unknown to him, the ship stood offshore from his old farm. সে ঘুমানোর পরে দেখেছিল যে তার পুরনো ফার্মের মধ্যে সে আছে, সেটা স্বপ্নের মধ্যে দেখেছিল। এবারে আমরা 2 নাম্বারটা দেখি। হাউ ডিড দ্য স্কুয়েল অ্যারাইজ সাডেনলি? এর পরবর্তীতে তোমরা কোন বিষয়ের উপর কোন প্রশ্নপত্রটির সমাধান আগে চাও অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। আনসার, দ্য ক্যাপ অফ জন অন হিজ হেড twisted around and about that called up a squirrel from the clear sky and hit the ship without warning. কোনো রকম কোনো পূর্বাভাস ছাড়াই হঠাৎ করে কোনো রকম সতর্কবাণী না দিয়েই সেই ঝড়টা উঠেছিল। এবারে দেখো তোমরা 3 নাম্বার। দেখো, আমি কিন্তু বেশি বিস্তারিত করতে যাচ্ছি না, কারণ 50 নাম্বারের প্রশ্নপত্র এটি। যদি সবগুলোই আমি বিস্তারিত বলতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। সে কারণেই কিন্তু বিস্তারিত আলোচনা না করে যতটুকু করতে হয় ততটুকুই করছি, তোমরা সবাই দেখে নাও। 3 নম্বর বলেছে, ডিসক্রাইব দ্য কন্ডিশন অফ দ্য শিপ ইন দ্য স্কোয়েল। সেই ঝড়ের মধ্যে জাহাজটির কীরকম অবস্থা হয়েছিল বর্ণনা করো। আনসার লিখবে, দ্য উইন্ড হ্যাড বিন ওয়ার্লিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং হিজ স্পার্স। এরপরে 4 নাম্বার প্রশ্নটি, হোয়াট ডিড দ্য সেইলর ডু টু স্টপ দ্য স্কুয়েল? ঝড় থামানোর জন্য নাবিকরা কি করেছিল? আনসার, দ্য সেইলর্স, নাবিকেরা শাউটেড, চিৎকার করেছিল, ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার, ভয় এবং রাগ এবং ভয়ে, অ্যান্ড ট্রাই টু রিড দ্য ক্যাপ অফ জনস হেড, এবং তারা জনের মাথা থেকে টুপিটা খুলে নিতে চেয়েছিল। এবারে দেখো 2 নম্বরে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। আবারও আমাদের একটা প্যাসেজ দিয়েছে, আমি অবশ্যই এটাও পড়বো না, কারণ পড়লে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আশা করি তোমাদের পড়াই রয়েছে, আর না পড়া থাকলেও আমি পরবর্তীতে তোমাদের পড়িয়ে দেবো। এটা পড়ার পরে নিচের প্রশ্নের অ্যান্সারগুলো আমাদের করতে হবে। এ নাম্বারে কি বলেছে, টি লিখতে হবে ট্রুর জন্য এবং এফ লিখতে হবে ফলসের জন্য। সাথে সাথে কেন টি হলো বা এফ হলো সেটার জন্য আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট এই প্যাসেজ থেকে দিতে হবে। 1 নম্বরটা দেখো, ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 PM when দুইজন রিচ দ্য হাউস অ্যাট ইলজিন রোড। এটা আমাদের সত্যি কি মিথ্যা? এখানে বলেছে দুইজন পৌঁছালো 8:30টার দিকে, এটা হবে মিথ্যা। কেন মিথ্যা হবে? সাপোর্টিং স্টেটমেন্টের জায়গায় তোমরা কি লিখে দিবে দেখে নাও। উপরের দিকে তোমরা সাপোর্টিং স্টেটমেন্টে লিখে দিবে, অন 16 জানুয়ারি 1941 শিশির ফিনিশড হিজ ডিনার। বাকিটুকু তোমরা লিখে দিও। কেন মিথ্যা হলো দেখো, ওখানে লেখা আছে, প্রশ্নে লেখা আছে দুইজন, কিন্তু আসলে সাপোর্টিং স্টেটমেন্টে আমরা দেখতে পাচ্ছি কে এই কাজটি করেছে, শিশির। সে কারণে এটা মিথ্যা হয়ে গেল। 2 নম্বরে বলেছে, শিশির ওয়াজ দ্য অনলি পারসন হু নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। পালিয়ে যাওয়ার ব্যাপারে একমাত্র শিশির জানতো। এটাও কিন্তু আমাদের মিথ্যা। সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা দেখে নিচ্ছ, নিচে ডাক দেওয়া রয়েছে, শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন টোটালি সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। সাপোর্টিং স্টেটমেন্টে তোমরা এটা লিখে দিবে। 3 নাম্বারটা দেখো, মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষ চন্দ্র বোস ইন ডিসগাইজ। সাপোর্টিং স্টেটমেন্ট।
সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা দেখতে পাচ্ছ, নিচে দাগ চলে এসেছে, এটাই তোমরা সাপোর্টিং স্টেটমেন্টের জায়গায় লিখে দেবে। এরপরে তোমরা দেখে নাও এই নাম্বার প্রশ্ন। এই প্যাসেজ থেকে আমাদের কিছু প্রশ্ন দিয়েছে, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নেব। হোয়াট ইজ দ্য ওয়ান্ডারার? সম্ভবত পার্ট 5 কি 6 তখন এই প্রশ্নগুলো আবার দিয়েছিল, আমরা তখনও আলোচনা করেছিলাম। আনসার লিখবে ওয়ান্ডারার ইজ দ্য নেম অফ এ পার্সোনাল কার অফ শিশির। ওয়ান্ডারারটা ছিল শিশিরের ব্যক্তিগত একটা গাড়ি। এবারে বি নাম্বারে দেখো, হুইচ পার্সন অফ দ্য বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট স্ক্যাপ অফ সুভাষ? সুভাষের এই পালিয়ে যাওয়ার বা চলে যাওয়ার যে ব্যাপারটা, এটা সুভাষের পরিবারের আর কে জানতো? আনসার লিখে দেবে সুভাষ, নিস, ইলা অ্যান্ড এ মেল কাজিন দুইজন নিউ অ্যাবাউট দ্য গ্রেট স্ক্যাপ অফ সুভাষ। এরপরে তোমরা পরের প্রশ্নটি দেখে নাও। সি নাম্বার প্রশ্নটি হচ্ছে, হাউ ডিড সুভাষ ডিসগাইজ হিমসেলফ? আমাদের TF এর জায়গায় আমরা 3 নাম্বারে যেটা দেখেছিলাম যে সুভাষ মোহাম্মদ জিয়াউদ্দিনের বেশ ধারণ করেছিল, কীরকম করে ধারণ করেছিল সেটাই আমাদের এখানে লিখতে হবে। অ্যান্সার, সুভাষ ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেস অ্যান্ড ওর গোল্ড ওয়ার রিমড স্পেকটেকলস। এটাই হচ্ছে আমাদের উত্তর। এবারে আমরা চলে আসবো গ্রামারের এদিকে। আমাদের বলা হয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, 5টা রয়েছে, 5-এর জন্য 5 নাম্বার, অর্থাৎ প্রত্যেকের জন্য 1 নাম্বার করে রয়েছে। 1 নাম্বারটা দেখে নাও। এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর এ ওয়াক। বলেছে আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ ইউজড ইন দ্য সেন্টেন্স। এই যে এভরিডে, এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর এ ওয়াক, এখানে কোনটা ইনফিনিটিভ রয়েছে? তো ইনফিনিটিভ হচ্ছে টু গো। আন্ডারলাইন করতে বলেছে ইনফিনিটিভটাকে, তোমরা কি করবে? উত্তর লেখার পরে সম্পূর্ণ বাক্যটাই লিখবে। এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর এ ওয়াক, এটা লেখার পরে টু গো এর নিচে তোমরা দাগ দিয়ে দিবে। এরপরে দেখো 2 নাম্বার কি বলেছে, নাওয়াডেজ সাপ্লাই অফ ফুড গ্রেনস ইজ অ্যাবান্ডান, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম। আন্ডারলাইন ছিল কার নিচে? অ্যাবান্ডানের নিচে আন্ডারলাইন ছিল। এবার আমাদের কি করতে হবে? অ্যাবান্ডানটাকে তুলে দিতে হবে, তার পরিবর্তে অ্যাবান্ডানের যে বিপরীত শব্দ সেটাকে আমাদের বসাতে হবে। অ্যাবান্ডান মানে হচ্ছে প্রচুর বা অনেক, তাহলে এর বিপরীত কি হবে? অল্প। অ্যান্সারটা হয়ে যাবে নাওয়াডেজ সাপ্লাই অফ ফুড গ্রেনস ইজ স্ক্যার্স। স্কার্স মানে হচ্ছে স্বল্প বা অল্প বা দুর্লভ এমন কিছু। এবারে তোমরা 2 নাম্বারটা দেখে নাও। দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। আন্ডারলাইন দ্য মেইন ক্লজ অ্যান্ড সার্কেল দ্য সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজ বলতে মেইন ক্লজ হয়, সাবঅর্ডিনেট ক্লজ হয়, ক্লজের ভাগ এগুলো। তো দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, এই সেন্টেন্সটার মধ্যে কোনটা মেইন ক্লজ এবং কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? মেইন ক্লজের নিচে আমাদের দাগ দিতে হবে এবং সাবঅর্ডিনেট ক্লজটাকে আমাদের গোল করতে হবে। তো আমি তোমাদের এখানে দেখতেই পাচ্ছ, দেখিয়ে দিচ্ছি কোনটা মেইন ক্লজ। দিস ইজ দ্য প্লেস, এই কথাটা হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে মেইন ক্লজ, তোমরা এই কথার নিচে দাগ দিয়ে দিবে। এবং সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে ওয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, এই কথাটাকে তোমরা গোল করে দিবে, সার্কেল করে দিবে। আশা করি বুঝতে পেরেছো। আমি তোমাদের এরকম করে দেখালাম, তোমরা কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে লিখেই মেইন ক্লোজের নিচে দাগ দিয়ে দেবে এবং সাবঅর্ডিনেট ক্লোজটাকে তোমরা গোল করে দিবে। 4 নম্বরে দেখো কি বলেছে, দ্য নিউজ দ্যাট শকড মি প্রুভড ফলস। আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ ইউজ ইন দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে কি রকমের ক্লজ ব্যবহার হয়েছে সেটা আমাদের লিখতে হবে। শকড কেমন? আমাকে শুধু ভুল প্রমাণিত হয়ে গেল আমার কাছে তাই না, আমাকে সেটা বিস্মিত করলো। এবার এটাখানে আমাদের যে ক্লজটা ব্যবহার হয়েছে সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। এবার 5 নম্বরটা দেখে নাও। বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল বি অ্যাটেন্ডিং হার ইউনিভার্সিটি ক্লাসেস। রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং ফিউচার পারফেক্ট টেন্স। এটা ফিউচার
কন্টিনিউয়াস আছে অ্যাটেন্ডিং, তাই এটাকে আমাদের ফিউচার পারফেক্ট টেন্সে করতে হবে। যখন আমি তোমাদের টেন্স পড়াবো তখন অবশ্যই এটা বিস্তারিত আলোচনা করবো। অ্যান্সারটা আজকে লিখে নাও। বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল হ্যাভ অ্যাটেন্ডেড হার ইউনিভার্সিটি ক্লাসেস। তা কারো যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয়, আমি আবারও বলছি, অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। এছাড়া টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। এবার 4 নম্বরে কি বলেছে, ক্লাসিফাই দ্য নাউন ফ্রাস, অ্যাডজেক্টিভ ফ্রাস অ্যান্ড অ্যাডভার্ব ফ্রাস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য টেবিল গিভেন বিলো। বলেছে আমাদের এখানে 6টি সেন্টেন্স দেবে, সেই 6টি সেন্টেন্সের কোন অংশটা নাউন ফ্রাস, অ্যাডজেক্টিভ ফ্রাস এবং অ্যাডভার্ব ফ্রাস সেটা আমাদের বুঝতে হবে। বোঝার পরে আমাদের একটা ছক দিয়েছে, সেই ছকগুলোর মধ্যে লিখতে হবে। তো এগুলোই হচ্ছে সেই সেন্টেন্সেস, সেই 6টা সেন্টেন্সেস। এই 6টা সেন্টেন্সের কোন অংশটা কোন ফ্রাসের মধ্যে পড়ে সেটা আমাদের বুঝতে হবে, বুঝে নিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। মানে আমাদের যেরকম করে একটা ছক দিয়েছে সেই ছকটা ফিল আপ করতে হবে। আমি তোমাদেরকে এখানে ছকটা পূরণ করা দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, নাউন ফ্রাস, মাঝখানে রয়েছে অ্যাডজেক্টিভ ফ্রাস এবং শেষে রয়েছে অ্যাডভার্ব ফ্রাস। আশা করি এইভাবে দেখানোর কারণে তোমাদের সুবিধাই হয়েছে। তোমরা এখন ইজিলি এখান থেকে তুলে নিয়ে লিখে দিতে পারবে। চলো আমরা দেখে নিই এবারে আমাদের পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। দেখো এখানে 3 নাম্বার রয়েছে, অর্থাৎ প্রত্যেকের জন্য 1টা নম্বর। ইনডাইরেক্ট স্পিচ বলতে এখানে আমাদের করতে হবে ন্যারেশন সেন্স। মাই ফাদার সেড টু মি, আমার বাবা আমাকে বলল। এখানে সেইড আছে, তার মানে এই রিপোর্টিং ভার্বটা দেখেই বুঝতে হবে যেটা পাস্ট টেন্স। মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক। এটা আমাদের কি করা হলো, আশীর্বাদ করা হলো। তাই আমরা লিখব কি, মাই ফাদার টোল্ড। যদি কেউ লিখতে চায় অবশ্যই তারটা ভুল নয়, কিন্তু আমরা বুঝতেই পারছি যে এখানে কি বলছে, আমাদের আশীর্বাদ করছে, তাই এখানে হবে প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। এবার 2 নম্বরে দেখো, দ্য পুলিশ অফিসার সেইড। এখানেও সেইড আছে, অর্থাৎ পাস্ট টেন্সে। তারপরে আছে কি, ডোন্ট গো দেয়ার। এখানে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে দ্য পুলিশ অফিসার। পুলিশ অফিসার তো আমাদের কি করবে, অর্ডার দিবে, তাই আমরা এখানে বলবো অর্ডার্ড। যখনই নট দিয়ে শুরু হয় তখন আর অন্য লিঙ্কার কোনো লাগে না। ডোন্ট থাকলে নট টু লিখতে হয়, তো আমরা নট টু লিখলাম, আর এখানে তাই কোনো লিঙ্কারও আসলো না, গো দেয়ার। এবারে দেখো তোমরা 3 নাম্বারটা, দ্য হেডমাস্টার সেইড টু মি হোয়ার ডু ইউ লিভ। এখানে তোমরা লিখে দেবে, আমাদেরকে জিজ্ঞাসা করেছে, তাই তোমরা লিখে দেবে দ্য হেডমাস্টার আস্কড মি হোয়ার। WH ওয়ার্ড দিয়ে যদি কোনো শুরু হয় রিপোর্টিং স্পিচটা, তাহলে সেখানে আর কোনো লিঙ্কার বসে না, সেই WH ওয়ার্ডটাই বসে যায়। তোমরা দেয়ার যে ছিল সেকেন্ডে, সেখানে তোমরা হেয়ার করে দিতে পারো। এবারে দেখে নাও তোমরা সেকশন সি, রাইটিং। আমাদের এখানে কি রাইটিং লিখতে হবে। 6 নম্বরে বলেছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড। তোমার বন্ধুকে একটা চিঠি লেখো ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80টা ওয়ার্ডের মধ্যে। একদম 80 ওয়ার্ড হবে এমন কোনো ব্যাপার নেই, একটু কম বেশি হতেই পারে। হু স্টেজ ফার অ্যাওয়ে, যেটা যিনি বা যে তোমার থেকে একটু দূরে থাকে। ডিসক্রাইবিং অ্যাবাউট এ ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের একটা যে কোনো রকম উৎসবের কথা জানিয়ে তুমি তোমার বন্ধুকে একটা চিঠি লেখো। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। এখানে রয়েছে আমাদের 8 নম্বর, আর আমাদের হিন্টসগুলো দিয়েছে কি, টাইম হোয়েন দ্য ফেস্টিভ্যাল টুক প্লেস, কখন শুরু হলো, হাউ লং ইট লাস্টেড, নাম্বার অফ পিপল পার্টিসিপেটেড, কতগুলো লোক এসেছে, কতজন লোক এসেছে। এগুলো নিয়ে এই হিন্টসগুলো দিয়ে আমাদের একটা লিখতে হবে লেটার। তো লেটার লেখার জন্য তোমরা কি করবে, প্রথমে খাতার ডান দিকে উপরের দিকে তোমরা তোমাদের নিজেদের যে অ্যাড্রেস সেটা ছোট করে লিখে দিবে। এক্সাম্পল হিসেবে আমি এখানে দেখিয়ে দিয়েছি বিধান বর্মন, কেয়ার অফ সঞ্জয় বর্মন। এরপরে তোমরা লিখে দিবে গ্রামের নাম, তারপরে তোমরা তোমাদের জিপি, তারপরে তোমরা ডিস্ট্রিক্টের নাম, এরকম করে তোমরা লিখে দিতে পারো। আরামপুর, দিনহাটা, কুচবিহার। এরপরে পিন নাম্বার লিখে দিবে, তারপরে শুরু করে দিবে তোমরা লেটারটা। আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি, আই অ্যাম ওয়েল টু।
Please convey my regards to your parents. It's been long since I received your last letter, so I have thought of writing this letter. আশা করি তুমি ভালো আছো। তারপরে বলা হয়েছে যে আমিও ভালো রয়েছি, তোমার বাবা মাকে আমার শ্রদ্ধা জানাবে। এরকম করে প্রথমটা শুরু করার পরে তারপরে তোমরা প্যারা করে লিখবে, মাই ফ্রেন্ড, I celebrated the Saraswati Puja with great joy. Puja is celebrated on the 15th February of this year. I am surprised that all classmates came in our school Saraswati Puja, but এটা হবে but extremely missed you. I went out along with my close friends to visit the decorated puja pandals across our school. It was the most joyous and memorable period of my life. I shall never forget this. এরকম করে তোমরা বলে দিবে। তারপরে তোমরা আরেকবার প্যারা করবে, শেষবার প্যারা করবে। কনক্লুশন এটা, প্লিজ রাইট ব্যাক when you get this. Thank you so much for reading till the end. এরপরে তোমরা খাতার এই ডান দিকে নিচের দিকে লিখে দিবে এই লেটারটার নিচে ইয়োর লাভিং ফ্রেন্ড বিধান, তোমরা তোমাদের নামটা এখানে লিখে দিবে। তারপরে তোমরা বাঁ দিকে খাতার লিখে দিবে টু লেখার নিচে লিখতে পারো, এখানে আমি জায়গার অভাবে একসঙ্গে দেখিয়ে দিয়েছি, তোমার টু লেখার নিচে লিখতে পারো টু। তারপরে যার কাছে পাঠাচ্ছ, তোমার যে বন্ধুর কাছে পাঠাচ্ছ তার অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে, বাপ্পা বর্মন, কেয়ার অফ সতীশ বর্মন, ছাতোয়া, তুফানগঞ্জ, কোচবিহার। এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, আমি এটা তোমাদের জাস্ট এক্সাম্পল হিসেবে দিয়েছি যে পাঠাচ্ছে এবং যার কাছে পাঠাচ্ছে দুটোই আমি এখানে কুচবিহার করেছি, কিন্তু তোমরা কুচবিহার করবে না, তোমরা আলাদা আলাদা ডিস্ট্রিক্ট দেখিয়ে দিবে বা আলাদা আলাদা স্টেটও দেখাতে পারো। পিন নাম্বার এবং পিন নাম্বারের নিচে তোমরা ফোন নাম্বারটা লিখে দিও, আমি জাস্ট এখানে এক্সাম্পল হিসেবে তোমাদের দেখালাম। এরপরে দেখো কি বলেছে 7 নম্বরে, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন দ্য লাইফ অফ দ্য ফেমাস পেইন্টার অ্যান্ড রাইটার অবনীন্দ্রনাথ ট্যাগর। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। অবনীন্দ্রনাথ ট্যাগর, তার সম্পর্কে আমাদের একটা তার জীবনী লিখতে হবে। কিসের উপর লিখতে হবে সেই পয়েন্টসগুলো এখানে আমাদের দিয়ে রেখেছিল, আমরা তার ভিত্তিতে একটা প্যারাগ্রাফ লিখব। তোমরা লিখবে এরকম করে, অবনীন্দ্রনাথ ট্যাগর বর্ন অন 7 August 1871 at Jorashako in Calcutta. His father was Gunindranath Tagore and mother was Sumudini Devi. He had a brother and a sister, Gaganendranath Tagore and Sunaini Devi. Abanindranath took admission in St. Xavier's College to study English for 1.5 years. 1 বছর এবং অর্ধেক বছর মানে কি 1.5 বছর। এরপরে তোমরা লিখে দিবে, হি লার্নড আর্ট হোয়েন স্টাডিং অ্যাট সংস্কৃত কলেজ। হিজ আইডিয়া অফ মডার্নিজিং মুঘল অ্যান্ড রাজপুত পেইন্টিং eventually gave rise to modern Indian painting. Some of his notable paintings are Bharat Mata, The Passing of Shah Jahan, Ganesh Janani. এগুলো হচ্ছে তার বিখ্যাত পেইন্টিং। এরপরে তোমরা প্যারা করবে, এটাই হচ্ছে আমাদের শেষ প্যারা। His some great literary works were meant for children like Budho Angla, Khirer Putul and Ras Kahini are the best example of Bengali children's literature. অবনীন্দ্রনাথ ট্যাগর passed away অর্থাৎ মৃত্যুবরণ করেছিল on December 5th in 1951 at the age of 80. তিনি 80 বছর বয়সে 5ই ডিসেম্বর 1991 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। কেমন লাগলো ভিডিওটি এবং এর পরবর্তী ভিডিও তোমরা কোন বিষয়ের উপর চাও অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানিয়ে দিবে, এবং এর পরবর্তী ভিডিও যদি মিস না করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর আগেই করে থাকলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
প্লিজ সবাই একটা করে লাইক করে দিও এবং শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককেই ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এখানেই বিদায় নিলাম।